এত পুরাতন একটি যুদ্ধ বিমান যেটার মানে অনেক আধুনিক সুযোগ সুবিধা কিছুই নাই, সেরকম একটা যুদ্ধ বিমান, এটা কি আসলেই মানুষকে মানে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার মতো অবস্থা না? তো একজন সার্ভিং অফিসারের সাথে কথা হচ্ছিল, আছে যিনি শহীদ হয়েছেন, তার খুবই মানে আমি যার সাথে কথা বলছিলাম তার ভাষ্য অনুযায়ী যে এয়ারফোর্সের 3 জন বেস্ট ফ্রেন্ডের মধ্যে তার একজন। তো উনি বলছিলেন যে এটা নাকি ব্ল্যাক বক্স নাই। আমার মনে হয় ব্ল্যাক বক্স অনেক প্রশ্নের উত্তর দিতে পারবে, আর যদি ব্ল্যাক বক্স না থাকে, ব্ল্যাক বক্স ছাড়া একটা যুদ্ধ বিমান উঠে গেল, এটা 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 তো 2025 সালে হওয়ার কথা না, হওয়া উচিত না। তার মানে এখানে বিশেষ কিছু ছিল। প্রশিক্ষণ বিমানগুলো বারবার অ্যাক্সিডেন্টের শিকার কেন হচ্ছে? আজকে বিমানটা দেখলাম চায়না মেড, 60-এর দশকের। কিন্তু প্রশ্ন জাগে কেন নেই? একজন শিক্ষানবিশ পাইলটকে 100 ঘন্টার ফ্লাইট ট্রেনিং দিতে 1 কোটি টাকার মতো খরচ হয়, অথচ তার জন্য প্লেন কেনার বাজেট বরাদ্দ হয় না। অথচ টেন্ডার মানে যেন লুটের মেলা। সাবেক মেজর জিয়াউল হকের এক বিশ্লেষণে উঠে এসেছে ভয়াবহ সব তথ্য। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনার আসল কারণ এবার ফাঁস করে দিলেন মেজর। এটিএন নিউজের একটি বিশেষ প্রতিবেদন আছে, ধৈর্য সহকারে প্রতিবেদনটি দেখলে জানতে পারবেন আসল ঘটনা। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। আসসালামু আলাইকুম। আমার সাথে 2জন অতিথি আছেন। মেজর অবসরপ্রাপ্ত সুমন আহমেদ, আপনারা সবাই চেনেন তাকে। সুমন ভাই যুক্তরাষ্ট্রে থাকেন এবং আমাদের ক্যাপ্টেন শাহনাজ, দুজনই পরিচিত মুখ, উনি লন্ডনে আছেন। আমরা অত্যন্ত দুঃখের সাথে গভীর শোক প্রকাশ করছি আজকের যে ঘটনা ঘটেছে। আমি আসলে বেশ কিছু ফুটেজ দেখেছি, সেগুলো আসলে সহ্য করার মতো না। তো আমার মনে হয় এই জিনিসগুলো তাদের বাবা মারা যত দেখবেন ততই তাদের কাছে খারাপ লাগবে, কষ্ট পাবেন। তো আমি সেই জিনিসগুলো আর এখানে নতুন করে দেখাতে চাই না, আমরা আলোচনায় যেতে চাই, যেটা আমরা সকাল থেকেই জানার চেষ্টা করছিলাম, বোঝার চেষ্টা করছিলাম আসলে ঘটনাটা কিভাবে কি হলো। একটা বিমান দুর্ঘটনা দেশে ঘটতেই পারে, কিন্তু যেহেতু আমাদের দেশের প্রতিটি ঘটনার সাথে এখন ভারতীয় গোয়েন্দা এই চক্র তারা জড়িত থাকতে পারে, থাকার আশঙ্কা করা হয়। সো আমাদের কোনো কিছুই সন্দেহের বাইরে রাখা যাবে না। আমি আগেই প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের কাছে একদম সুনির্দিষ্ট কোনো তথ্য উপাত্ত কোনো কিছু নিয়ে আমাদের এই লাইভটি করা হচ্ছে না। আমরা কিছু প্রশ্ন এখানে করতে চাই। শাহনাজ আপা, আপনাদের যে কথা আপনি বলছিলেন যে আজকের যে ঘটনাটি ঘটেছে, এখানে কি মনে করেন? যদি নাকি দুর্ঘটনা হয়েও থাকে, আমরা এই দিকটাই বোধহয় আগে শুরু করি, যে এত পুরাতন একটি যুদ্ধ বিমান যেটার আপনি বলছিলেন যে এটার মানে অনেক আধুনিক সুযোগ সুবিধা কিছুই নাই, সেরকম একটা যুদ্ধ বিমান, এটা কি আসলেই মানুষকে মানে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার মতো অবস্থা না? সারাটা দিন বুকে পাথর বেঁধেছিলাম, ভাবছিলাম যে এত মানুষ এত কিছু জানে, হ্যাঁ, যারা এটার সাথে যুক্ত বা এই ক্র্যাশের কাছে ছিল অথবা অর্গানাইজেশনের ভিতরে ছিল, তারা তো চুপ করে আছে, তারা তো কোনো কিছু বলছে না, আমি বলার কে? কিন্তু আসলে কি, যখন বাচ্চাগুলোর ফুটেজ দেখলাম যে ছোট ছোট বাচ্চা, গায়ে একটু চামড়াটাও তার অবশিষ্ট নাই, সে কাঁদছে, সে হাঁটছে, তখন আমার মনে হয়েছে যে আমাকে আল্লাহ প্রশ্ন করবেন যে তোমরা তোমাদের তো জবান দিয়েছিলাম, তোমাদের তো আমরা দিয়েছিলাম, প্রশ্ন করার জন্য জবান দিয়েছিলাম, তোমরা প্রশ্ন করনি কেন? সেই জায়গাটা থেকে আমার নিজের একটা বাচ্চা আছে, আসলে খুব খারাপ লেগেছে এবং আমার মনে হয়েছে যে আসলেই মানে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে এবং যেটা আসলে তদন্তে সাহায্য রাখতে পারে, সেই কথাগুলো আমি বলতে চাই। আমি আপনারা অনেকে জেনে থাকবেন যে আমার হাজবেন্ড স্কোয়াড্রন লিডার আশরাফ ইবনে আহমেদ, BD 8899, উনি 2010 সালের 20 ডিসেম্বর একটি PT-6 বিধ্বংস হয়ে মারা যান। ওনার PT-6টা ছিল হচ্ছে আপনার ঢাকার বাইরে, এরকম জনবহুল এলাকায় ছিল না, এবং সেই কারণে আসলে ওই আপনার এত ক্যাজুয়ালিটি হয়নি। ওখানে 2জন অফিসার ছিলেন ভেতরে, স্কোয়াড্রন লিডার মাহমুদ এবং স্কোয়াড্রন লিডার আশরাফ, ওরা দুজনেই স্পট ডেড হয়ে যান, মারা যান। কিন্তু এই ঘটনা ঘটার পরে যেটা হয় যে আমি যেহেতু একজন মিলিটারি অফিসার, আমি ঘটনাটা তদন্ত করার চেষ্টা করি নিজের মতো করে এবং অনেকে প্রশ্ন করি, যেটা আমার আসলে অভ্যাস। আপনি বিডিআর ঘটনা তো বুঝতে পেরেছেন যে আমি কিন্তু অনেক প্রশ্ন নিজে করেছি, নিজে রিসার্চ করেছি, এবং আমি মনে করি যে প্রশ্ন, মানে একটা জিনিস আমার মাথায় ঢুকে না যে প্রশ্ন করা যাবে না কেন, প্রশ্ন করতে অসুবিধা কি?
হ্যাঁ, আমরা তো সবাই উত্তরটা জানতে চাই। এখনো যদি যদি কিনা যেইটা বলা যাবে না, তখন আমি দেখলাম যে একটা ব্যাপারে এয়ারফোর্স খুব মানে নিশ্চুপ ছিল, সেটা হচ্ছে যে ব্ল্যাক বক্সটা কোথায়। যখন আমি প্রশ্ন করছিলাম যে স্যার এখানে তো একটা ব্ল্যাক বক্স থাকবে, এবং ব্ল্যাক বক্স আমি আমার জানা মতে এটা টাইটানিয়ামের তৈরি হয় এবং এটা খুবই শক্ত, এটার ভেতরে লাস্ট যে কমিউনিকেশন হয়, অর্থাৎ যে পাইলটের সাথে যে লাস্ট যে ইয়ার কমিউনিকেশন, গ্রাউন্ডের কমিউনিকেশন, সেই কথাটা তো ওখানে আছে। তা আমার তখন আসলে ইমোশন থেকে বলেছিলাম যে লাস্ট কথাটা সে কি বলেছিল এটা একটু আমাকে শুনতে দেন। এই ব্যাপারটা যখনই আমি জিজ্ঞেস করেছি, আমার কাছে মনে হয়েছে ইচ অ্যান্ড এভরি ওয়ান ফ্রম এয়ারফোর্স তারা আমাকে অ্যাভয়েড করা শুরু করলো, যাতে আমি কোনোভাবে এই প্রশ্নটা না করি। ম্যাডাম, একটা জিনিস আমি একটু জানতে চাই। আমার সাথে যেহেতু একজন সার্ভিং অফিসারের সাথে কথা হচ্ছিল, আছে যিনি শহীদ হয়েছেন, তার খুবই মানে আমি যার সাথে কথা বলছিলাম তার ভাষ্য অনুযায়ী যে এয়ারফোর্সের 3 জন বেস্ট ফ্রেন্ডের মধ্যে তার একজন। তো উনি বলছিলেন যে এটা নাকি ব্ল্যাক বক্স নাই, এটা কি সম্ভব নাকি? উনি যেহেতু সার্ভিং, আমি আসলে ওনার উপর রেসপেক্ট রেখেই বলবো। আমি যত এয়ার ইনভেস্টিগেশন দেখেছি বা দেখেছি, ব্ল্যাক বক্স থাকবে না আমার জানা মতে, আমার জানা মতে থাকার কথা। এখন I might be wrong as well, বাট আমি আমার হাজবেন্ডের যেটা মানে ব্ল্যাক বক্স থাকবে এটা মানে রীতিমতো অসম্ভব। আপনি যদি একটু মানে পড়াশোনা করেন আর কি, আপনি জানতে পারবেন। বাট উনি যে অ্যাঙ্গেল থেকে বলেছেন দ্যাট মাইট বি ট্রু অলসো। এনিওয়ে, আমরা এয়ারফোর্সের কাছ থেকে আশা করবো যে তারা এটা একটা উত্তর দিবে। তো আমি কি প্রসঙ্গে কথা বলছি, অনেক প্রশ্ন হচ্ছে, অনেক ISPR থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, কিন্তু এয়ারফোর্সের যে ইউনিট, যে সংশ্লিষ্ট ইউনিট, একটা ইউনিট থেকে তো একটা ইউনিটে তো সে চাকরি করছিল, সাগর, এই ছেলেটা ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির। হ্যাঁ, তো সে তাদের ইউনিট থেকে অথবা এয়ারফোর্সের পক্ষ থেকে এখনো পর্যন্ত আমরা কোনো বিবৃতি দেখতে পাইনি। হয়তো আগামীকালকে সকালবেলা বিভিন্ন পত্রিকা আসবে আশা করছি। তো ওই বিবৃতিগুলোতে আমি কিছু প্রশ্নের উত্তর আশা করবো, এবং সেই প্রশ্নগুলো রাখার জন্যই আসলে আমার এখানে আসা। আমার কাছে এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ না যে মানে কেন এটা ঘনবসতিপূর্ণ এলাকার উপর দিয়ে কেন প্রশিক্ষণ বিমান চললো বা করলো, এটা বহু বছর ধরে চলে আসছে। আচ্ছা, আপনি আমার কাছে একটা প্রশ্নের উত্তর দেন আগে। সেটা হলো যে BRTA তে যে এসব যে এত খারাপ খারাপ বাস চলে রাস্তাঘাটে, এগুলো কি কোনো ফিটনেস ছাড়া চলে না? প্রতি বছর তাদের ফিটনেস নিতে হয়, রাইট? তো একটা এয়ারক্রাফট, সেটার অবশ্যই ফিটনেস আছে, সার্টিফিকেট আছে, এটা বহু বারংবার চেক আপ হয়, এবং বহু একজন পাইলটের জীবনের মূল্য যে অনেক বেশি, এটা এয়ারফোর্সও জানে। সো তাদের যদি প্রপার ফিটনেস থেকে থাকে, তাহলে সেই ফিটনেসের মানে ওনারা যে এটার এক্সপায়ারেশন ডেট কবে ছিল, এটার ফিটনেস ছিল, ওনারা সেই বিষয়ে বিবৃতি দিক, এবং তার আগে যে তার কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কি ছিল না সেটা প্রপারলি পরীক্ষা করা হয়েছে, সেটা ওনারা একটা দিক, বা এরকম কোনো কিছু কিন্তু আমরা শুনতে পাচ্ছি না। তো আমার যেটা প্রশ্ন আর কি মেইনলি, আমি যখন যেহেতু আমি ঠিক যেখান থেকে অ্যাক্সিডেন্টটা হয়েছে, কুর্মিটোলা এয়ারবেস থেকে সে ফ্লাই করেছে, ঠিক সেখানে আমি বেশ কিছুদিন অবস্থান করেছি আমার হাজবেন্ডের সাথে। সে MiG-29 এর পাইলট ছিল এবং তার পাশেই কিন্তু F7 ইউনিটটা ছিল। তো সেখান থেকে আমি জানি যে যখন একজন অফিসার ফ্লাই করে, যেদিন সকালবেলা, ধরেন আমি আজকে সকাল 10টায় আমার ফ্লাইট বা আমার মিশন আছে, তার আগে কিন্তু 7 থেকে 8 জনের একটা টিম থাকে যারা এই এয়ারক্রাফটার ফুল চেক আপ করে, বারংবার চেক আপ করে, টেস্ট, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট তাদের জন্য। তো আপনার এরা করা হচ্ছে এয়ারম্যান, মানে আমরা যেমন আর্মিতে বলি সৈনিক, ওরা বলে এয়ারম্যান, এবং ওদের যে আমরা যেমন জুনিয়র কমিশন অফিসার, একজন ওদের মানে তারা মোটামুটি শিক্ষিত এবং তারা জিনিসটা জানে, অবশ্যই তারা জানে, ইভেন তারা কোনো সময় ওই অফিসারদেরকে বিভিন্ন বিষয়ে ট্রেনও করে। তো ওদের কিন্তু সকালবেলা কাজ থাকে প্রতিটা এলিমেন্ট একটা করে চেক করা, এবং কোনো জায়গায় এবং ওই চেক লিস্টে ইয়ে করা, এবং সেই মানে পাইলট উনি যখন উপরে মানে বসেন সিটে, তখনও কিন্তু ওনাকে অনেক কিছু চেক করতে হয়, ইজেকশন সিট ঠিক আছে কিনা, ক্যানোপি অফ অন, ফুয়েল লাইন ঠিক আছে কিনা, মানে আমার জানার মধ্যে 152 or সামথিং। কারণ একবার আমাকে আশরাফ বলেছিল যে আমাকে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করো, তো মানে আমি ও একের পর এক চেক লিস্ট বলে যাচ্ছিল আমাকে, মানে বিকজ হি ওয়াজ প্র্যাকটিসিং। এবং আমি এটা জানি যে সলো পাওয়া, মানে এয়ারফোর্সের সলো পাওয়া, এটা একটা বিশেষ ঘটনা। আপনি সার্টেন আওয়ার ফ্লাই করার পরে, অর্থাৎ আপনি ধরেন আপনি একজন অফিসার হলেন নতুন, আপনি একটা এয়ারক্রাফট আপনাকে দেওয়া হলো F7 A5, যখন একটা যুদ্ধ দেওয়া হলো, আপনি সেটার উপরে কিছু সার্টেন আওয়ার পাবেন। সেই আওয়ারটা যখন আপনার লগ বুকে হয়ে যাবে, তখন আপনাকে এটা একটা সেলিব্রেশনের মতো হয় যে আজকে থেকে তুমি সিনিয়র হয়ে গেছো, তুমি ম্যাচিউরড হয়ে গেছো, তুমি এখন থেকে সলো মানে একা তুমি একাই একটা এয়ারক্রাফট নিয়ে বের হবে। এবং ওই দিন কিন্তু একটা সিরিমনির মতো হয়, সে যখন নেমে আসে তার জন্য স্পেশাল খাবারের ব্যবস্থা থাকে। আমি জানি না আশরাফদের সময় সিস্টেম ছিল যে ওদের ইউসি বা ওনাদের যিনি বেস কমান্ডার, ওনারা সিগারেট অফার করেন যে তুমি বড় হয়ে গেছো, এজ এ মানে জাস্ট একটা হিসেবে, এবং পানি দিয়ে তাকে ভেজানো হয়। সো আজকে যদি ফ্লাইট যেটা শুনছি আমরা, যে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের প্রথম সলো ছিল, তাহলে তো এটা খুব মানে সিরিমনির জন্য তারা আগেই থেকে রেডি থাকার কথা, তাই না? অনুষ্ঠান হবে, সে নামবে, আজকে তো সে সলো পাবে, এটা তো অনেকবার চেক হওয়ার কথা। ইভেন শুধুমাত্র এয়ারম্যানরাই না, ইউনিটের সিনিয়রদেরও এটা চেক করার কথা। তো চেক করার সময় কি ওনারা কোনো যান্ত্রিক ত্রুটি পেয়েছিলেন কিনা, এটা কি ওনারা আমাদেরকে বলবেন কিনা? বললে আমাদের জন্য ভালো হতো, আমাদের বুঝতে পারতাম। কারণ আমরা যতটুকু জানতে পেরেছি যে যান্ত্রিক ত্রুটির কারণেই কিন্তু তাকে ল্যান্ড করতে হয়েছে। সেই যান্ত্রিক ত্রুটিটা উনি কখন বুঝতে পারলেন? যখন উনি অলরেডি ফ্লাইটে উঠে গিয়েছেন।
তখন উনি বুঝতে পারলেন যে ওনার যান্ত্রিক ত্রুটি হয়েছে। সেই যান্ত্রিক ত্রুটিটা আসলে কিভাবে তাহলে হলো, কিভাবে, এটা অনেক রকম কোশ্চেন আসতে পারে এবং কোশ্চেন গুলো আসলে এখন কেউ করবে না, কিন্তু আমি মনে করি যে কোশ্চেন আমাদের রাখতে হবে, কোশ্চেন রাখতে হবে এটা। এবং এবং এয়ারফোর্সের যে এটা যান্ত্রিক ত্রুটির কারণে একটা ঘটনা, এটা ইন্টারনাল এয়ারফোর্সের ব্যাপার, এভাবে বলে চলে যাওয়ার কোনো সুযোগ নেই। এই কারণে যে এটা একটা ন্যাশনাল ইনসিডেন্ট। এখন এটা একটা কলেজকে হিট করেছে এবং 100-র উপরে লোক আহত হয়েছে, অনেক বাচ্চারা মারা গিয়েছে। অবশ্যই তাদের বাবা মায়ের উচিত সু করা, মামলা করা এবং জানতে চাওয়া যে এই এটা কোনো ত্রুটিপূর্ণ ছিল কিনা। এবং আমার মতে যে এয়ারম্যান বা যারা সকালবেলা চেক করেছেন, আমরা অবশ্যই তাদের মন্তব্য আশা করব এবং তদন্তে তাদের পরিষ্কারভাবে আমরা চাইবো যে জাতির কাছে, স্পেশালি বাবা মায়ের কাছে, যাদের বাচ্চারা মারা গিয়েছে তাদের কাছে ওনারা ক্লিয়ার করুক যে তারা সবকিছু ক্লিয়ারলি পেয়েছিলেন, যার কোনো যান্ত্রিক সমস্যা ছিল না। এবং আমি এটাও মনে করি যেহেতু পার্শ্ববর্তী দেশ থেকে অনেক রকমের হচ্ছে, অনেক রকমের উস্কানিমূলক কার্যক্রম হচ্ছে, হাসিনার এখনো লেসপেন্সাররা বিভিন্ন জায়গায়, মিলিটারিতে, এয়ারফোর্সে বলেন, সচিবালয়, বিভিন্ন জায়গায় রয়ে গিয়েছে। তারা একটা শ্যাডো গভর্নমেন্ট চালাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, এটা ওপেন সিক্রেট, এটা লুকানোর কিছু নাই। তারা ইউনিস গভর্নমেন্টকে ফল করে ডিসেম্বরের মধ্যে তারা নির্বাচন করার জন্য দে উইল গো এনি হাসিনা তো বলেছেন উনি ঢাকা অ্যাটাকের প্ল্যান করছেন, একের পর এক উনি স্যাবোটাজ করে যাচ্ছেন। এই কারণে এই কোশ্চেন গুলো আসবে। আমার জানার ইচ্ছা যে 8 বা 7 জন ক্রু ওটা চেক করেছিলেন সকালবেলা, ওনাদের অ্যাকাউন্ট গুলো চেক করা হোক, ওনাদের সাথে কোনো বড় ধরনের টাকা পয়সার লেনদেন হয়েছে কিনা কোনো বাইরের কোনো রাষ্ট্রের অথবা আমাদের দেশের ভেতরে কারো, এটা অবশ্যই চেক করা উচিত। তাদের স্টেটমেন্ট চেক করা উচিত, তাদের কোনো রিসেন্টলি কোনো বাইরের কোনো ব্যক্তির সাথে, ব্যক্তিবর্গের সাথে, তাদের কোনো সিভিলিয়ান ব্যক্তিবর্গের সাথে তাদের কথা হয়েছে কিনা। যদি না হয়ে থাকে ফাইন এন্ড ওকে, সমস্যা নাই, কিন্তু প্রশ্ন রাখতে অসুবিধা কি? আজকাল দেখছি যে প্রশ্ন করলেই সবাই খেপে উঠছেন। প্রশ্ন মানে আপনার উত্তর দেন যদি মনে করেন যে না এটা, এবং এটা এই জন্যই বললাম যে এটা এয়ারফোর্স ইন্টারনাল বিষয়গুলো চলে যাওয়ার সুযোগ নেই। এই জন্য অনেকগুলো বাচ্চা মারা গেছে, আল্লাহর রাস্তায় বাচ্চাগুলোর দিকে তাকান। সো এই জিনিস প্রশ্নগুলো আমার মাথায় এসেছে। এটা তো জ্যামিংও করে দেওয়া যায় স্যার, তাই না? যে আমি যদি একটা ছোট একটা সেন্সর রেখে দেই এবং কোনো অন্য দেশের কোনো প্রতিষ্ঠান এটা জ্যাম করে দিতে পারে এবং তখন হয়তো বা রাস্তার মধ্যে তার সমস্ত কমিউনিকেশন অফ হয়ে গেছে, এরকমটা এয়ারফোর্সের ভেতর থেকে শুনলাম যে এরকম হওয়া অসম্ভব না। সো এই সবগুলো মিলেই কিন্তু কোয়েশ্চেনটা আসতে হবে যে সম্পূর্ণ এত চৌকস এবং ট্যালেন্টেড একজন পাইলট যিনি উঠলেন, তার যে এয়ারক্রাফটে উনি উঠেছিলেন সেখানে যারা এটা চেকিং এর দায়িত্ব ছিলেন, সেখানে যদি কোনো সমস্যা না হয়ে থাকে তাহলে পরবর্তীতে কি সমস্যা হয়েছিল, কেন আকাশ থেকে তার সমস্ত কমিউনিকেশন, আমরা যেটা শুনলাম তার হাইড্রোলিক ইও বন্ধ হয়ে গেছে, সমস্ত জিনিস মানে অ্যাজ ইফ কেউ এটা জ্যাম করে দিয়েছে। এবং তার লাস্ট কথা কি ছিল, লাস্টে কি তাকে কোন সময় তাকে ইজেক্ট করতে বলা হয়েছিল এবং তাকে কি মাইলস্টোনের ওইখানেই কি তাকে ল্যান্ড করতে বলা হয়েছিল নাকি অন্য কোথাও বলা হয়েছিল, নাকি সে ইজেক্ট করার পরে ওইটাকে কন্ট্রোল করে এখানে নিয়ে আসা হয়েছে? অনেক কোশ্চেন আমার মনের মধ্যে এবং আমার প্রত্যেকটা কোশ্চেনই ভ্যালিড, কিভাবে ভ্যালিড আমি পরে আসছি। হ্যাঁ, তা আমি শুধু এই প্রশ্নের উত্তরে না যে এটা যান্ত্রিক ত্রুটি এবং এখানে পাইলট চেষ্টা করেছেন, পাইলট চেষ্টা করেন অবশ্যই, সে খুবই ট্যালেন্টেড, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু আমি যে প্রশ্নগুলো করলাম যে যারা এটা চেকিং করেছেন তাদের বক্তব্য এবং তাদের ব্যাকগ্রাউন্ড চেক করা হোক এবং জাতির সামনে সেটা প্রকাশ করা হোক। এবং সেকেন্ড হচ্ছে যে যদি তাই হয় তাহলে এর পথে কি সমস্যা হলো এটা এয়ারফোর্স ক্লিয়ার করুক। আচ্ছা, আজকে যে ওনার সলো ছিল এটা কি, মানে আমি অবশ্য সব টেলিভিশন পত্রিকা নিউজ তো দেখি নাই, এটা কি বাইরে এসেছে নাকি? আমি এটা আমি গণমাধ্যমে দেখতে পেলাম। জি, আচ্ছা, তার মানে বিমান বাহিনী এটা স্বীকার করেছে। তাহলে তো যদি সলো থেকে থাকে সেই কালকে আজকে তো নিশ্চয়ই আপনাদের এই যে ট্র্যাডিশন অনুযায়ী ওই যে পানি ছিটানো হয়, তারপরে সিগারেটের প্যাকেট, সিগারেটের প্যাকেট আমি যখন এয়ারফোর্সের এনভায়রনমেন্টে ছিলাম তখন আমি দেখেছি যে সলোতে এরকম অনুষ্ঠান হয়ে থাকে। তো সেখানে আমার মনে হয় আজকে এটার আরো বাড়তি কিছু প্রিকশনের কথা ছিল, মানে একদম মানে যেখানে এটা তো এমন না যে হঠাৎ হয়, প্রত্যেকদিন কিন্তু এই ধরনের মিশন হচ্ছে। ওরা তো এগুলোকে মিশন বলে, এই যে ফ্লাইং টাইম গুলোকে 1 ঘন্টা করে একটা মিশন, প্রত্যেকদিন এভরিডে দেয়ার আর মিশনস। এবং আমাদের জনবসতিপূর্ণ ঢাকার উপরেই হচ্ছে, অন্যদিন কোনো কিছু হচ্ছে না। আজকে যেখানে একটা এক্সট্রা প্রিকশনস একটা অবস্থা, একজন চৌকস অফিসার অবশ্যই সবকিছু চেক করেছেন, তাকে চেক করে ওঠানো হয়েছে, তাহলে এমন কি হয়েছিল, ইনফ্যাক্ট তার লাস্ট কমিউনিকেশন কি হয়েছিল সেগুলোকে আমরা জানতে পারবো। আমার মনে হয় ব্ল্যাক বক্স অনেক প্রশ্নের উত্তর দিতে পারবে। আর যদি ব্ল্যাক বক্স না থাকে, ব্ল্যাক বক্স ছাড়া একটা যুদ্ধ বিমান উঠে গেল, এটা তো 2025 সালে হওয়ার কথা না, হওয়া উচিত না। আমাদের এখানে এই পর্যন্ত যত ধরনের এই প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা হয়েছে সেগুলার প্রত্যেকটা রক্তের দায় তাদের হাতে। তো এই জায়গায় তার মানে দুর্ঘটনা যদি হয়, কারণ আমরা রদ্দি মাল ব্যবহার করতেছিলাম, লোহা লক্কর হয়ে যাওয়া পুরনো জিনিস ব্যবহার করতেছিলাম, কেন আমরা সেটা ব্যবহার করতেছিলাম? দ্যাট ইজ এ কোশ্চেন। আপনি একজন সুপ্রশিক্ষিত, মনে রাখবেন বাংলাদেশের যে পাইলট, তাদের ইতিহাস আপনি জানেন, প্যালেস্টাইনের যুদ্ধে, পাকিস্তান ভারত যুদ্ধে সব থেকে কৃতিত্বের দাবিদার আমাদের পাইলটরাই, বাংলাদেশি পাইলট। বাংলাদেশি পাইলটদের মান অনেক উঁচুতে, বাট সেই সুপ্রশিক্ষিত পাইলটদেরকে আপনি চড়াইতেছেন কিসে? যেই প্লেন কোনো মতে উঠতে পারে। তারপরে ফিটনেস ইন্সপেকশন, যে জিনিসগুলোর প্রশ্ন ক্যাপ্টেন শাহনাজ রাখছে সেগুলো, কারণ তার আগে পর্যন্ত সে তার ট্রেনারের সাথে ফ্লাই করছে, তখন সব ঠিক ছিল। হঠাৎ করে সে যখন ফ্লাই করলো
তখন টোটাল ফেলিয়ার শাহনাজ যেটা বলতে চাইছে সেটা হচ্ছে, ধরেন প্লেনটা উঠতেছে আকাশে, হঠাৎ করে দেখা গেল সেই প্লেনের টোটাল পাওয়ার ফেলিয়ার হয়ে গেছে, ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। এখন ইঞ্জিন বন্ধ হয়ে গেলে হাইড্রোলিক যদি কাজ করে, আপনি সেখানে গ্লাইড করে অন্তত সেফ জায়গায় যেখানে ক্ষয়ক্ষতি কম হবে সেখানে প্লেনটাকে ক্র্যাশ ল্যান্ড করাইতে পারেন। হাইড্রোলিক কাজ করতেছে না, প্লেনের কমিউনিকেশন কাজ করতেছে না, নেভিগেশন সব জিরো। তার মানে সেই পাইলট তো ইচ্ছা থাকলেও যে প্লেনটাকে সে অন্য কোনো দিকে সরাই নিবে, একটা ঘন বসতি বাদে অন্য কোথাও ফেলবে, তার উপায় তার ছিল না। শেষ মুহূর্ত পর্যন্ত সে চেষ্টা করছে, আরো আগে তার ইজেক্ট করার কথা ছিল, ইজেক্ট করে নাই। শেষ মুহূর্ত পর্যন্ত সে চেষ্টা করছে যদি আমি কন্ট্রোল ফেরত পাই নাই, বিকজ সেটাকে টোটাল জ্যাম হয়ে গেছিল। এই জায়গায় আমি আসি, ভারত সংশ্লিষ্টটা সম্ভাবনা এখনো তদন্ত হবে, তদন্ত চলতেছে, এক্ষেত্রে আমি কিছু বলবো না। বাট একটা জিনিস, আপনারা সবাই রিসেন্ট ভারত পাকিস্তান যুদ্ধের কথা জানেন, 5টা রাফাল ফেলে দিল পাকিস্তান, চাইনিজ যে প্ল্যাটফর্ম টেকনোলজি সেটা ব্যবহার করে। সেখানে কিন্তু এই জিনিসটা হয়েছিল যে ভারতের রাফাল সে কিন্তু পাকিস্তানের সীমানার ভিতরে ঢুকতে পারে নাই, তার 400 কিলোমিটার দূরে থাকতেই পাকিস্তান সেগুলোকে ইলেকট্রনিক জ্যামিং করে পাখির মতন ফেলে দিছে। তার মানে সেইখান থেকে আমরা জানতে পারি যে আজকের দিনে আপনার কোনো, যেটাকে আগে ডগ ফাইট বলা হয়, আকাশী যুদ্ধ অথবা স্ক্র্যাম্বলিং বলা হয়, সেই জিনিসগুলো দরকার হয় না। আপনি ভারতে বসে সুইচ টিপে আমাদের প্লেনকে ধ্বংস করে দিতে পারেন, সেই ক্যাপাসিটি ভারত করছে, সেটা আমি বলতেছি না, বাট সেটা সম্ভাবনা আছে, সেই জিনিসটা আমি বলছি। কারণ এই ধরনের টোটাল ফেলিয়ার কেন হবে? তার মাত্র 15 মিনিট আগেই তো ফাইনাল ইন্সপেকশন 8 জন মিলে করছে, যাদের হাতে সেই অফিসার তার জীবনটা দিয়ে রাখছে যে ভাই তোমরা ইন্সপেকশন করে বলো ঠিক আছে আমি উঠতেছি, আমার সোলো ফ্লাইট সেটা, সেখানে এটা হলো। তো এই জায়গাগুলোতে গোয়েন্দা তথ্য বা গোয়েন্দা তথ্যের ব্যর্থতা, সেটা আমরা অবশ্যই প্রশ্ন রাখবো। যে প্রশ্ন করতে হয়, এবং মানে এখন আর সেই যুগ নাই যে আপনি বলবেন যে এটা আমাদের ইন্টারনাল ব্যাপার। কিছু আপনার ইন্টারনাল ব্যাপার না, সবসময় এই 12-16 কোটি মানুষের পয়সা দিয়ে এই প্লেন কেনা হয়েছে, আপনার অস্ত্র কেনা হয়েছে, আপনার বুলেট কেনা হয়েছে, সবকিছুই জনগণের ব্যাপার, কোনো কিছু ইন্টারনাল না। আজকে এদের বাচ্চাদের মেরে ফেলেছেন, এদেরকে পুড়িয়ে ফেলেছেন, এটা আপনার ইন্টারনাল ব্যাপার নাই? অন্য কোনো দেশ হলে এতদিনে সু করে দিত, একদম সু করে দিত, এদের বাবা মা এসে প্রতিষ্ঠানের নামে সু করে দিত যে ইউ অ্যান্সার মি, যে তোমাদের হোয়াট ওয়েন্ট রং। এবং যেভাবে যে বিভিন্ন টেলিফোনের কনভারসেশন বিভিন্ন জায়গায় প্রকাশ করা হয়েছে, আপনারা ব্ল্যাক বক্সে লাস্ট কি কমিউনিকেশন করেছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এটা তারা কখনো প্রকাশ করবে না। লাস্ট এই তকিরের সাথে গ্রাউন্ডের কি কথা হয়েছিল, সে কি পরামর্শ চেয়েছিল যে স্যার আমি কি এখন ইজেকশন করবো, করার কথা যেহেতু সে সলো, অথবা ওনারা কোন পয়েন্টে তাকে ইজেকশন করতে বলেছে এবং কোথায় সে তাকে ল্যান্ড করার জন্য তারা পরামর্শ দিয়েছে, কেউ না কেউ কথা বলেছে, সেটা যদি ওনাদের সাহস থেকে প্রকাশ করুক। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এটা ওনারা প্রকাশ করবেন না, কারণ এটা আমি যখন আসাম মারা যায় আমি সমস্ত জায়গায় যে এই উত্তরটা আমি পাই নাই। এই যে তারা এই ধরনের হাস্যকর কথা বলার চেষ্টা করবে যে ব্ল্যাক বক্স ছিল না, ব্ল্যাক বক্স নাই, ব্ল্যাক বক্স তো থাকতে হবে ভাই। এয়ার কেস ইনভেস্টিগেশন তো আমরাও দেখি ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে। হ্যাঁ, মানে এখন ওই সময় নাই যে আপনি কিছু একটা বুঝিয়ে দিবেন মানুষকে। সবার কাছেই কিছু না কিছু পড়াশোনার ম্যাটেরিয়াল আছে, সবার ব্রেন আছে, সবাই বিভিন্ন বিষয়ে অনেক এক্সপার্ট। গ্রামের মানুষজন তো কত কিছু বোঝে। আমার খুব কষ্ট লাগছে যে এই যে পাবনা, আমার হাজবেন্ডও পাবনা ক্যাডেট কলেজের ছিল, এই ছেলেটাও ক্যাডেট কলেজের, তো খুব দেখে এসে একটা প্রিফেক্ট ছিল, একটা ক্রস বেল্ট হোল্ডার, কি স্মার্ট, কি নিষ্পাপ তার চেহারা। আমার বুক ফেটে গিয়েছে যে মানে এই ছেলেগুলোই কেন এরকম তানজিমের মতো ছিল, ওদের মতো ছেলেগুলো যেগুলো কিনা ভালো, ওইগুলাকেই দেখেন যে টার্গেট। আমার কাছে এরকম মনে হচ্ছে। হ্যাঁ, মানে ও যদি বেঁচে থাকতো তাহলে আমরা জানতে পারতাম যে কি হয়েছিল বা কখন হয়েছে। ও তো বেঁচে নেই, ওকে তো আমরা, এটা যেমন আমার কষ্ট লাগছে, আবার এই যে বাচ্চাগুলো পুড়ে কান্না করে, ছোট ছোট বাচ্চা, ভাই 6 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা। আজকে আমাদের দেশে কালচার শুরু হয়েছে ভালো মানুষের কালচার, না যে ভালো মানুষ হতে হবে, দেশে ভালো করার জন্য কালচার করতে হবে, কোরআন কোট করার কালচার এসেছে। আল্লাহ কোরআনে কোট করেছেন যে আল্লাহ আপনাকে নরকে আবার নতুন করে লাহম দিবেন, গোশত দিবেন, আপনাকে নতুন করে চামড়া দিবেন, আবার আপনাকে পোড়াবেন। এই যে আজকে যে আগুনে বাচ্চাগুলো পুড়ে গেল, যদি কেউ সাথে সংশ্লিষ্ট থাকেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আপনার এই চামড়া আল্লাহ আবার গজাবেন এবং এই দুনিয়ার থেকে 1000 গুণে বেশি সেই আগুনের উত্তপ্ততা, ভয়াবহতা, জাহান্নামের ভয়াবহতা। প্লিজ এটাকে ভয় করুন, প্লিজ আল্লাহকে ভয় করুন, প্লিজ প্লিজ। এই ছোট ছোট বাচ্চাদের এই ফুটেজ গুলা একবার একটু দেখুন। যদি আপনাদের কোনো মনে করেন কোনো গাফিলতি আছে, সংশ্লিষ্ট কোনো একটা কথা যদি আপনারা তদন্তে এসে বলেন, মানুষকে বলেন, যা আমাদেরকে হেল্প করবে, জাতিকে সাহায্য করবে, সার্বভৌমত্বকে সাহায্য করবে, আল্লাহর বাস্তে কথা বলুন। বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেছে আমাদের উত্তরাতে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ যেটা আছে, সেখানে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান এসে আছড়ে পড়েছে। প্রথম অবজারভেশন হচ্ছে যে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান কেন্দ্রিক এই দুর্ঘটনাগুলো আমরা অনেকবার দেখেছি।
এবং প্রতি 1-2 বছর পর পর এরকম ঘটনা ঘটে, এবং আজকেও বিমানের যিনি পাইলট ছিলেন তিনি শহীদ হয়েছেন, তারও রুহের মাগফিরাত কামনা করছি। এর আগেও আমাদের যারা যে বিমান দুর্ঘটনাগুলো হয়েছে সেখানেও আমাদের অনেক পাইলট, বিমান বাহিনীর অফিসাররা শহীদ হয়েছেন, তাদের সবার রুহের মাগফিরাত কামনা করছি। তো আমাদের এখন সিরিয়াসলি ফার্স্ট যেখানে হাত বোঝা দরকার সেটা হচ্ছে যে প্রশিক্ষণ বিমানগুলো বারবার অ্যাক্সিডেন্টের শিকার কেন হচ্ছে। এটা কি, যেহেতু আজকের বিমানটা দেখলাম চায়না মেড, 60-এর দশকের টেকনোলজি, এই সমরাস্ত্রগুলোকে আসলে ডিকমিশন করা উচিত কিনা, এগুলো কি আসলে আমাদের বিমান বাহিনীর ডিসপোজালে থাকা উচিত ছিল কিনা, আদৌ এটা সেফ কিনা, এগুলো মেরামত করবার মতো প্রযুক্তি কি আসলে বাস্তবে এখনো বিরাজ করে কিনা, কারণ যারা এগুলো বানিয়েছে 60-70-এর দশকে তারা এই বিমানগুলো এখন আর বানায় কিনা, না বানাইলে এটার মেরামত করবার প্রশ্নটা কিভাবে আসবে। অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি যে বিমান বাহিনী সার্টেনলি একটা ইনভেস্টিগেশন করবেন, করে এই কনক্লুশনে আসা দরকার শুধুমাত্র এই বিমানটার ক্ষেত্রে না, টোটাল বিমান বাহিনীর যে আর্মস, অ্যামুনিশন, যেই লজিস্টিক্স, যেই বিমান তারা ব্যবহার করেন, এই টোটালটার সেফটি সিকিউরিটিকে রিভাইজ করা দরকার, যে আসলে আমরা যেগুলো ব্যবহার করছি এগুলো ঠিক কিনা। এবং সেটা অবশ্যই আমার যে শত্রু সাপেক্ষে আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থের যে প্রশ্ন আছে, ভারত এবং মিয়ানমারের যে সক্ষমতা আছে আকাশপথে, সেটাকে মাথায় রেখে আমরা আসলে এটাকে কি করতে পারি। আমরা প্রায় পত্রিকাতে দেখি যে আমাদের আর্ম ফোর্সেসকে রিফর্ম করার একটা 2030 সালের একটা পরিকল্পনা আছে, আধুনিকায়নের, এগুলো আমরা বিভিন্ন সময় দেখেছি। কিন্তু আসলে কি আধুনিকায়ন হচ্ছে, এর মাধ্যমে আমার সক্ষমতা আসলে কতটুকু বাড়ছে, আমার সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্য, আমার জাতীয় স্বার্থ রক্ষা করবার জন্য, আমার সীমান্ত রক্ষা করবার জন্য, সেই জায়গাগুলো আমাদেরকে সিরিয়াসলি বিবেচনায় নেওয়া দরকার। দ্বিতীয়ত হচ্ছে প্রশিক্ষণের রুট যেটা ব্যবহার করা হচ্ছিল, এটা আসলে সঠিক রুট কিনা, যে ঢাকা কেন্দ্রিক, অথবা আমি তো এটাতে টেকনিক্যাল লোক না, আমি এটা ভালো বুঝি না, বাট যারা এক্সপার্ট আছেন তারা দেখবেন যে প্রশিক্ষণের যে রুটটা ঢাকাকে আচ্ছন্ন করেছিল এটা কারেক্ট রুট ছিল কিনা। কারণ পার্টিকুলারলি ঢাকা তো মানে ওভার ডেন্সলি পপুলেটেড, প্রচণ্ড ডিসফাংশনাল একটা সিটি, অপরিকল্পিত, দালান কোঠা বিল্ডিংয়ের কোনো নিয়ম নীতি মানা হচ্ছে না, এখানে যাচ্ছে তাই করা হয়েছে। এই বাস্তবতায় ঢাকাতে যে রুটটা প্রশিক্ষণের জন্য বেছে নেওয়া হয়েছে সেটা কারেক্ট কিনা। এর আগে হচ্ছে ইমিডিয়েটলি বিমানের চেক আপ যেটা করা হয় আর কি, এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার যে সার্টিফিকেশনটা করেন যে বিমানটা ফ্লাই করবার জন্য মানে ফিট কিনা, ফিট ফর দ্য পারপাস কিনা আর কি, সেটা করা হয়েছিল কিনা, পাইলট নিজে ফিজিক্যালি, মেন্টালি, সাইকোলজিক্যালি ফিট ছিলেন কিনা। ব্ল্যাক বক্সটা আসলে পরে সার্টেনলি এই বিষয়গুলো আমরা বুঝতে পারবো। এর পাশাপাশি হচ্ছে যে বিমান বাহিনীর এক নিজস্ব তদন্ত হওয়া দরকার, এবং এটা সিরিয়াসলি এটা পাবলিক করা দরকার, যে আসলে বারবার কেন এটা হচ্ছে। এটা আমরা যেহেতু ট্যাক্স পেয়ার, আমরা যেহেতু এই দেশের জনগণ, আমরা যেহেতু রাষ্ট্রকে স্বচ্ছ করতে চাই, জবাবদিহিতা চাই, তো বিমান বাহিনীর কাছেও আমার এই জবাবদিহিতা আছে। কারণ একজন পাইলট শহীদ হয়েছেন, তার এই বেঁচে থাকাটার অধিকারটা কেড়ে নেওয়ার কোনো বাস্তবতা ছিল কিনা আসলে এটা রক্ষা করার। বেলা 1:06। স্কুলের ছুটির ঘণ্টা বাজতে না বাজতেই এক বিকট শব্দে কেঁপে উঠল পুরো পাড়াটা। ঢাকার উপকণ্ঠে শান্ত সবুজে ঘেরা এক আবাসিক এলাকায় দুপুরের রোদ তখন কেবল চোখে। হঠাৎ আকাশ থেকে আগুন ছিটকে পড়ল নিচে। একটি প্রশিক্ষণ ফাইটার বিমান ভেঙে পড়েছে একটি স্কুলের ছাদে। চিৎকার, কান্না, ধোঁয়া। একটি শিশুর খাতা উড়তে উড়তে গিয়ে পড়ে ফাইটারের ভাঙা ডানায়। সে খাতায় লেখা ছিল, আমার স্বপ্ন আমি বড় হয়ে পাইলট হব। স্বপ্ন আর বাস্তবতা কখন যে এমন ঠোকর খায় বুঝে ওঠার আগেই কফিনে ঢুকে যায় সেই স্বপ্ন। এই দৃশ্য শুধু একটি দুর্ঘটনা নয়, এটি একটি দীর্ঘ, গভীর, দুর্বোধ্য দুর্নীতির ট্রেইল, যেখানে প্রতিটি যন্ত্রাংশের পেছনে রয়েছে কমিশনের নোংরা লেনদেন এবং প্রতিটি পাইলটের মৃত্যু যেন কোনো রাজনৈতিক ডিলের সাইড ইফেক্ট। আমাদের রাষ্ট্রে নতুন ফাইটার বা প্রশিক্ষণ প্লেন কেনার বাজেট নেই, এটাই সরকারি ব্যাখ্যা। কিন্তু প্রশ্ন জাগে, কেন নেই? একজন শিক্ষানবিশ পাইলটকে 100 ঘন্টার ফ্লাইট ট্রেনিং দিতে 1 কোটি টাকার মতো খরচ হয়, অথচ তার জন্য প্লেন কেনার বাজেট বরাদ্দ হয় না। অথচ টেন্ডার মানে যেন লুটের মেলা। সাবেক মেজর জিয়াউল হকের এক বিশ্লেষণে উঠে এসেছে ভয়াবহ সব তথ্য, যা শুধুই ভয়ঙ্কর নয়, রীতিমতো দেশদ্রোহিতার কাছাকাছি। বাংলাদেশ বিমান বাহিনীর দুর্নীতি নিয়ে কথা উঠলে অনেকেই ভাবেন এটি শুধু একটি দুটি বিচ্ছিন্ন চুক্তির গল্প, কিন্তু বাস্তবতা আরও ভয়ানক। এটি যেন একটি ব্ল্যাক বক্স, যেটি প্রতি বছর, প্রতি দশক ধরে লুকিয়ে রেখেছে কোটি কোটি টাকার দুর্নীতির ট্রেইল। আর এই বক্স খুলতেই বেরিয়ে আসে শুধু অর্থ নয়, প্রাণহানির প্রতিধ্বনি, রাষ্ট্রীয় অব্যবস্থাপনার দলিল এবং ভূ রাজনৈতিক জটিলতার জাল।
1999 সালে রাশিয়া থেকে 8টি MiG-29 যুদ্ধবিমান কেনা হয় 700 কোটি টাকায়। এটি ছিল নতুন প্রজন্মের আধুনিকীকরণ প্রকল্পের অংশ, কিন্তু পর্দার আড়ালে চলছিল দুর্নীতির মহোৎসব। উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে ছিল 4.5 থেকে 5% কমিশন আদায়ের অভিযোগ। পরবর্তীতে দেখা যায় বিমানের অনেক যন্ত্রাংশ ছিল নষ্ট বা নিম্নমানের। একটি রাষ্ট্র যখন যুদ্ধবিমান কেনে দ্বিতীয় হাতের দোকান থেকে, তখন প্রশ্ন ওঠে কাকে যুদ্ধের জন্য তৈরি করা হচ্ছিল, শত্রুকে না নিজের জনগণকে? চীনের কাছ থেকে 16টি F-7 বিমান কেনার চুক্তিতে প্রথমে বলা হয়েছিল $93.6 মিলিয়ন, কিন্তু অদ্ভুতভাবে চূড়ান্ত ব্যয় দাঁড়ায় $117.9 মিলিয়ন। এর মধ্যে প্রায় 9 মিলিয়নের কোনো নির্ভরযোগ্য হিসাব পাওয়া যায়নি। অথচ তখন যুদ্ধবিমানের সরঞ্জাম হিসেবে আনুষঙ্গিক খরচ দেখানো হয়েছিল অস্বাভাবিক মাত্রায়। কিছু ক্ষেত্রে একটি কম্পাসের দাম ছিল একটি মোটরসাইকেলের চেয়েও বেশি। Yak-130 রাশিয়ার রোস্টেক থেকে কেনা প্রশিক্ষণ বিমান, যা কিনা ট্রেইনার হলেও মূল যুদ্ধবিমানের সিমুলেশন ক্ষমতা রাখে। এই প্লেনগুলো কেনা হয় প্রায় $1 বিলিয়ন। বিমানের গুণগত মান নিয়ে তখন থেকেই প্রশ্ন উঠছিল। একাধিক সূত্র জানায় এই চুক্তিতে প্রায় 15 থেকে 20% পর্যন্ত ব্রোকার কমিশন হিসেবেই ব্যয় হয়, যা হোয়াইট ওয়াশ করার জন্য খরচ দেখানো হয় টেকনিক্যাল আপগ্রেড, ট্রেনিং ও ইনস্টলেশনের নামে। চীন পাকিস্তান যৌথভাবে তৈরি K-8W ক্যারাকোরাম বিমান চুক্তিতে মধ্যস্থতাভোগীদের উপস্থিতি ছিল অতিমাত্রায়। প্রতিটি বিমানে 7 থেকে 10% পর্যন্ত লুকানো কমিশন বিতরণ করা হয়। অনেকে বলছেন এই বিমানগুলোর আসল দাম প্রায় 20 থেকে 25% কম হলেও চুক্তির কাগজে মূল্য বাড়িয়ে দেখানো হয়েছিল আন্তর্জাতিক মানের পরামর্শ ও পরিবহন খরচ দেখিয়ে। PT-6 ট্রেইনার বিমান চীন থেকে কেনা হলেও এগুলোর ইঞ্জিন ছিল পুরনো, বহু ব্যবহৃত ও ঘষা মাজা করা। প্রকৃতপক্ষে কিছু কিছু বিমানে ব্যবহৃত ইঞ্জিন ছিল পূর্বে ভিন্ন দেশের বাতিল তালিকাভুক্ত, অথচ কাগজে এসব নতুন দেখিয়ে দাম দ্বিগুণ করা হয়। তদুপরি রক্ষণাবেক্ষণ খাতে ছিল জাল ভাউচার, মিথ্যা সার্ভিস রিপোর্ট ও অতিরিক্ত খরচ দেখানোর স্পষ্ট অভিযোগ। এই প্রতিটি ঘটনাই শুধুই একটি বিমান কেনার গল্প নয়, এটি একটি রাজনৈতিক ও অর্থনৈতিক ষড়যন্ত্রের দলিল, যেখানে জীবন মৃত্যুর দোলাচলে ঘুরপাক খায় আমাদের সেনাবাহিনী, আমাদের জাতীয় নিরাপত্তা আর আমাদের করের টাকায় গড়া ভবিষ্যৎ। Yak-130 কিংবা MiG-29 এর মতো স্পর্শকাতর বিমানের রক্ষণাবেক্ষণে খরচ দেখানো হয় অস্বাভাবিক হারে। প্রতি স্ক্রু, প্রতি বোল্ট, এমনকি ল্যাম্প পর্যন্ত 4 গুণ বেশি দামে দেখানো হয়েছে। একটি বিমানের সার্ভিসিংয়ে খরচ দেখানো হয়েছে প্রায় 3 কোটি টাকা, যেখানে বাস্তব ব্যয় 30 লক্ষের নিচে। এমনকি চট্টগ্রামে একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার পর তদন্তে উঠে আসে রিপোর্ট জাল করা হয়েছিল। বিমানের ত্রুটি থাকলেও ফিট টু ফ্লাই সার্টিফিকেট দেওয়া হয়েছিল ঘুষের বিনিময়ে। একসময় প্রস্তাব এসেছিল $60 মিলিয়ন প্রতি Su-30SME যুদ্ধবিমান কেনার, কিন্তু বাংলাদেশকে চাপ দেওয়া হয়েছিল একটি বিমানের জন্য $120 মিলিয়ন গুনতে। যখন এই ঘোলা জলে রাজনীতিকদের কমিশন ধরা পড়ে, তখন চুক্তি বাতিল হয়। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই সময়ের মধ্যে কতজন কত কোটি টাকা অগ্রিম খেয়ে ফেলেছিল? উল্লেখ্য, একই বিমান মিয়ানমার কিনেছিল মাত্র 50 মিলিয়নে। 2025 সালে এয়ার চিফ মার্শাল আব্দুল হান্নানের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। অভিযোগ 3000 কোটি টাকা আত্মসাৎ। তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা ও ব্যাংক হিসাব জব্দ করা হয়। শুধু তিনি নন, এই দুর্নীতির ব্লুপ্রিন্টে আছেন রাজনীতিবিদ, আমলা, ব্যবসায়ী, এমনকি সেনাবাহিনীর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উচ্চপদস্থরাও। সাবেক মেজর জিয়াউল হক দাবি করেছেন, বাহিনী নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানেও দেখা গেছে বাজেট সরিয়ে ব্যবসায়িক খাতে ব্যয়। অবস্থা এমন দাঁড়িয়েছে, প্রতিরক্ষা খাতে বরাদ্দের প্রায় 40 থেকে 50% খরচ হচ্ছে অপ্রয়োজনীয় জাঁকজমক অনুষ্ঠানে, বিদেশ সফরে আর আমোদ ফুর্তিতে। অপারেশনাল বাজেট সেটা কাটছাট করা হয় যেন একটা টেকনিক্যাল ম্যাটার। এই দুর্নীতি কেবল রাষ্ট্রীয় বাজেটের অপচয় নয়, এটি আমাদের সন্তানদের মৃত্যু পর্বের কাহিনী। এটি সেই মুহূর্ত যখন এক শিশুর খাতায় লেখা স্বপ্ন, আমি বড় হয়ে পাইলট হব, ছিন্ন ভিন্ন হয়ে পড়ে একটি ভাঙা ডানার উপর। দুর্নীতির খসড়া যখন ধোঁয়ায় রূপ নেয়, তখন সেটি আর আকাশ ছোঁয়ার প্রতীক হয় না, হয়ে ওঠে পতনের প্রতিচ্ছবি। প্রতিটি ঘুষের টাকার নিচে লুকিয়ে থাকে কোনো একটি পরিবারের কান্না। প্রতিটি কমিশনের চুক্তিপত্রের নিচে পুড়ে যায় একটি স্বপ্ন। প্রতিটি ফিট টু ফ্লাই সনদ
যা 1 কাপ চায়ের দামের মতো বিক্রি হয় সেটি হয়তো কাউকে পাঠিয়ে দেয় নিশ্চিত মৃত্যুর দিকে। দুর্নীতির এই বিমূর্ত শব্দগুলো বাস্তব জীবনে এক একটি হারিয়ে যাওয়া মুখ, এক একটি বাড়ির অন্ধকার হয়ে যাওয়া রাত, একজন মায়ের বুক ফাটা কান্না, একজন বাবার বাকরুদ্ধ হয়ে যাওয়া দিনের নাম। একজন পিতা বলেছিলেন, আমার ছেলেটা প্রতিদিন স্কুলে যেত, ওই রাস্তাটাই ওর পথ ছিল। সেদিন ঠিক ওর পাশেই পড়ে যায় বিমানটা। স্রেফ কপাল ভালো বলে বেঁচে গেছে। কিন্তু বলুন তো, পরের বার কে বাঁচবে? এই প্রশ্ন শুধু এক বাবার নয়, এটি একটি জাতির প্রশ্ন। যে জাতি জানে তার সন্তানদের স্বপ্ন আকাশে, কিন্তু সে জাতির নীতি নৈতিকতা মাটির গভীরে পচে গেছে। এবং দুর্নীতি সে নির্লজ্জভাবেই মারছে আমাদের পাইলটকে, আমাদের ছাত্রকে, আমাদের পরিবারকে। হত্যা করছে আকাশ ছোঁয়ার সাহসটুকুকে। যখন রাষ্ট্র দুর্নীতিকে প্রশ্নবিদ্ধ না করে গৌরব দেয়, তখন প্রতিটি দুর্ঘটনা হয়ে ওঠে গণহত্যার নরম সংস্করণ। এরকম বিধ্বংসী নীরবতা, যেখানে কেউ গুলি ছোড়ে না কিন্তু লাশ ঠিকই পড়ে থাকে। আর এই লাশের পাশে পড়ে থাকে একটি নীল রঙের খাতা, যেখানে এক শিশুর হাতের লেখা, আমি বড় হয়ে আকাশে উড়ব। একজন পাইলট যিনি শুধু আকাশে ওড়ার স্বপ্ন দেখেছিলেন, যার বুক জুড়ে ছিল পতাকার লাল সবুজ, তিনি হয়তো কখনো জানতেই পারেননি যে তার মৃত্যুর চেয়ে বড় কোনো অপরাধ হয়েছে প্লেন কেনার চুক্তির টেবিলে। তাকে রাষ্ট্রবীর বলবে, কিন্তু তার পরিবার জানে তিনি মূলত একটি বড় রাজনৈতিক দুর্নীতির কল্যাণে প্রাণ হারিয়েছেন। আকাশ থেকে পড়ে গেছেন, ঠিক যেন রাষ্ট্রের নৈতিকতাও আছড়ে পড়েছে নিচে। সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর চুপি চুপি বলেন, আমরা জানি কাদের নাম আসে এইসব চুক্তিতে, কিন্তু নাম প্রকাশ করলে আপনি হয়তো আমার পরের দিন লাশের খবর লিখবেন। বাংলাদেশ নামক ভূখণ্ডে যুদ্ধ এখন শুধু সীমান্তে হয় না, সবচেয়ে ভয়াবহ যুদ্ধ এখন হয় টেবিলের উপরে সই করা দুর্নীতির চুক্তিতে। আর সেই চুক্তির নিচে চাপা পড়ে যায় আমাদের পাইলট, আমাদের শিশুর স্কুল, আর একদিন আকাশে ওড়ার স্বপ্ন। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত থাকলে কমেন্ট বক্সে আপনার লিখতে পারেন। কমেন্ট বক্সে আপনার মতামত। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।